ওরে চাঁদপুর কলেজের নতুন কুটুমেরা সবাই শোনো দিয়া মন, ভৌত বিজ্ঞানের সবচেয়ে মজার বিষয় হইল রসায়ন। আরে হইল রসায়ন। রসায়ন ল্যাবে বিকারক বিক্রিয়ক নিয়া দেখবায় অনেক খেলা। অ্যাপ্রন গগলস গ্লাভস না পরিলে তখন বুঝবায় অনেক ঠেলায়। আরে বুঝবায় অনেক ঠেলা। যাই না বুঝা কেমিক্যালসের সঠিক ব্যবহার না করিলে পরিবেশের 12টা বাজবে। যাব আমরা রসাতলে, যাব রসাতলে। গুণগত রসায়নে দেখবা কত পদার্থ আর প্রজাতির গুণ। এসব আবিষ্কারের নেশায় বিজ্ঞানীদের নাই ঘুম, আরে নাই এখন ঘুম। নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি শোষণ আর বিকিরণ কোয়ান্টাম রসায়নের জগৎ রে করছে অনেক প্রজ্বলন। আরে করছে প্রজ্বলন। দুই পদার্থের মিশ্রণের ফলে প্রতিস্থাপনে যদি বাড়ে আক্ষেপ, একজনের গোসার কারণে তুমি পাইতে পারো অদক্ষেপ। আরে পাবায় অদক্ষেপ। একাধিক যৌগের মিশ্রণ আলাদা করার পদ্ধতির পাতন পদার্থের অপদ্রব্য সরিয়ে বিশুদ্ধ কঠিন পাওয়ার টেকনিক রে বলে ক্যালাসন। মার্কারের কালি আলাদা করার জন্য আছে ক্রোমাটোগ্রাফি। এত রঙিন রসায়নের ভুবন তা শুধু চাইয়া চাইয়া দেখি, শুধু চাইয়া দেখি। রসায়নের বহুত রকম রসের পাইতে হইলে সন্ধান বই পড়ে ক্লাস করলে বুঝবা এর অবদান। আরে বুঝবা এর অবদান। পরীক্ষায় কি আসবে এসব নিয়ে আর রাইখো না কোনো ভীতি। পুঁথি পাঠের মর্ম বুঝলে এমনি হবে গতি। আরে এমনি হবে গতি। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়া তোমরা ভর্তি হইছ কলেজে, আনন্দ নিয়া বুঝা পড়লে সেটা কাজে আসবে জীবনে। আরে আসবে জীবনে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চাঁদপুর সরকারি কলেজে রসায়ন প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক রসায়ন, চাঁদপুর সরকারি কলেজ। একাদশ শ্রেণীতে যতদিন পর্যন্ত কলেজ না খুলছে তোমাদের সাথে অনলাইনে বিভিন্ন টপিক নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আপাতত আমরা আজকে যেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুণগত রসায়ন। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে রসায়নের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টি থাকবে। সেগুলো তোমরা পড়তে হবে। আর বাজার থেকে তোমাদেরকে যে বইয়ের সাজেশান দেওয়া হয়েছে সেখান থেকে একটি কিংবা দুইটি বই কিনতে হবে। আমরা আমাদের রসায়নের আলোচনায় টোটাল বিষয়গুলোকে যতটা সম্ভব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা গল্পের মতো করে রসায়ন পড়ার চেষ্টা করব। রসায়নকে যদি তুমি ভালোবাসো তাহলে দেখবে রসায়ন অনেক মজার সাবজেক্ট, অনেক ভাল লাগবে রসায়ন পড়ে। তো আমরা শুরু করছি কেমিক্যাল অ্যানালাইসিস দিয়ে। রসায়নের রাসায়নিক বিশ্লেষণ বা কেমিক্যাল অ্যানালাইসিস হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। একটি হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটি থেকে কোয়ালিটেটিভ এই কথাটি এসছে। কোয়ালিটি মানে হচ্ছে গুণ, সেখান থেকে আসছে গুণগত। এই ক্ষেত্রে আবার এটাকে বাংলায় আঙ্গিক বিশ্লেষণও বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন আমরা কোনো পদার্থ সম্পর্কে না জানি তখন সেই বিষয়টির যখন অ্যানালাইসিস করা হয় সেটি কোয়ালিটেটিভ বা গুণগত রসায়নে আলোচনা করা হয়ে থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটাকে কোয়ালিটেটিভ কেন বলা হচ্ছে, এখানে কোয়ালিটির প্রসঙ্গটা কোন জায়গায়। আমি যদি বিষয়টিকে অন্য একটি অ্যাঙ্গেল থেকে আলোচনা করি, যেমন ধরো আমরা অনেক সময় বলি যে সে খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি তার একটি কোয়ালিটি। আবার বলছি যে সে খুব ভালো গান গাইতে পারে, সে খুব ভালো ক্রিকেট খেলতে পারে। তার মানে আমরা যখন কোনো কিছুকে কোয়ালিটি বলি তখন আমরা সেই বিষয়টা এভাবে বুঝাই যে তার এই গুণটি অন্য আরও 10 জন, 20 জন বা 100 জন থেকে আলাদা। এই আলাদা কোনো বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমরা কোয়ালিটি শব্দটা ব্যবহার করে থাকি।
একইভাবে কেমিস্ট্রিতে যখন কোনো একটি বিশেষ প্রজাতির, সেই প্রজাতিটি হতে পারে ক্যাটায়ন, অ্যানায়ন, ফ্রি রেডিকেল, মৌল কিংবা যৌগ, সেই বিশেষ প্রজাতিটির যখন বৈশিষ্ট্য অন্য অনেকের চেয়ে আলাদা হবে, তখন আমরা তাকে বলতে পারি সেটা হচ্ছে কোয়ালিটি। আর এই কোয়ালিটি থেকেই আমরা বলছি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বা আঙ্গিক অথবা গুণগত বিশ্লেষণ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা অজানা কোনো প্রজাতি সম্পর্কে ডিটেকশন করাটাই হচ্ছে এই কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য। এরপরে আমরা যদি দেখি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বা পরিমাণগত বিশ্লেষণ। এটি হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে আননোন পদার্থটি কি সেটি জানি। আমরা জানি পদার্থটি কি, কিন্তু আমরা জানি না সেটি কি পরিমাণে আছে। তো যখন কোনো একটি পদার্থের একটি নির্দিষ্ট পরিমাণ বের করা হয়, তখন সেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত বিশ্লেষণ। এটার আরেকটি বাংলা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। মাত্রিক বিশ্লেষণ। তো এটার নাম থেকে অবশ্যই আমরা বিষয়টি বুঝতে পারছি যে আসলে মাত্রিক বিশ্লেষণ কি বোঝাচ্ছে। অর্থাৎ প্রথম ধাপটি হচ্ছে কোয়ালিটেটিভ বা আঙ্গিক বিশ্লেষণ, আর দ্বিতীয় ধাপটি হচ্ছে কোয়ান্টিটেটিভ বা মাত্রিক বিশ্লেষণ। শিক্ষার্থীরা, আমরা এখন আজকে যে অধ্যায়টির থেকে আলোচনা শুরু করব সেটি হচ্ছে কোয়ালিটেটিভ বা গুণগত বিশ্লেষণ। আমরা এখানে প্রথমে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে পরমাণুর গঠন। অর্থাৎ পরমাণুর গঠনের ক্ষেত্রে পরমাণুর কোন জায়গায় প্রোটন থাকে কিংবা কোন জায়গায় ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে, এই জায়গাগুলো সম্পর্কে শনাক্ত করা, তার মানে এটি হচ্ছে এক ধরনের কোয়ালিটি। সো এই চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখব গুণগত বিশ্লেষণে পরমাণুর গঠন। পরমাণুর গঠন এই বিষয়টি নিয়ে আমাদের বিজ্ঞানীদের বহু বছর আগ থেকে বহু রকমের চিন্তাভাবনা ছিল। আজ থেকে অনেক বছর আগে 1803 সালে একজন স্কুল শিক্ষক জন ডাল্টন, উনি সর্বপ্রথম বললেন যে একটি পদার্থকে আমরা ভাঙতে থাকলে সেই পদার্থটি সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশটি পাব সেটিকে বলা হচ্ছে কি পরমাণু। সেই 1803 সালে, চিন্তা করো, 1803 সালে একজন স্কুল শিক্ষক উনি বললেন যে একটি পদার্থকে ভাঙলে সেই পদার্থটি থেকে আমার সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশটি পাওয়া যায় সেটি হচ্ছে পরমাণু। সেই পদার্থ যে কোনো কিছু হতে পারে, আমার মার্কার কলমটি হতে পারে, আমার এই ডাস্টারটি হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। তো সেই 1803 সালের পর 1886 সালে একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে গোল্ডস্টাইন, এই সায়েন্টিস্ট একটি পরীক্ষা করলেন যাকে ক্যানেল রে এক্সপেরিমেন্ট বলা হয়। ক্যানাল রে, CANAL, ক্যানাল রে এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটি করার মাধ্যমে উনি দেখলেন যে পরমাণুর ভিতরে অ্যাকচুয়ালি এটাকে ভাঙলে আরও অনেক কিছু পাওয়া যেতে পারে। অর্থাৎ 1803 সালে জন ডাল্টন যেই কনসেপ্টটি দাঁড় করিয়েছিলেন, প্রায় 83 বছর পর 1886 সালে এসে গোল্ডস্টাইন তার কনসেপ্টের মধ্যে নতুন একটি ধারণা দিলেন। উনি কি পরীক্ষা করলেন? উনি একটা টিউবের মধ্যে উনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে এখানে ধরো এটা হচ্ছে একটা দণ্ড, ইলেকট্রোড, এবং এটা হচ্ছে আরেকটা দণ্ড। একটিকে বলা হচ্ছে অ্যানোড, একটিকে বলা হচ্ছে ক্যাথোড। তোমরা জানো যে আমরা যখন এই অ্যানোড কিংবা ক্যাথোডকে বাহ্যিক উৎসের সাথে যখন আমরা রাখি, তখন অ্যানোডটা হচ্ছে পজিটিভ প্রান্ত হিসাবে কাজ করে আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ প্রান্ত হিসাবে কাজ করে। সেটা বাহ্যিক উৎস হতে পারে ব্যাটারি, হতে পারে বাহ্যিক বৈদ্যুতিক উৎস, যেটার মাধ্যমে আমরা লাইট, ফ্যান, এসি এগুলো চালিয়ে থাকি। এক্ষেত্রে তাহলে এটি হচ্ছে ক্যাথোড এবং এটি হচ্ছে অ্যানোড। এটির মধ্যে উনি যে কাজটি করেছেন, প্রচণ্ড হাই ভোল্টেজ দিয়েছেন, উচ্চ তড়িৎ বিভব চালিয়েছেন এবং এটির মধ্যে খুবই লো প্রেসারে গ্যাস রেখেছেন, হাইড্রোজেন গ্যাস। তার মানে এটার মধ্যে আমার কি আছে? হাই ভোল্টেজ। ভোল্টেজটা কত? 10 কেভি থেকে 20 কেভির মতো হাই ভোল্টেজ, অর্থাৎ 10,000 ভোল্টেজ থেকে 20,000 ভোল্টেজ। আমরা যদি দেখি আমাদের বাসাবাড়ির যে ভোল্টেজটা, সেটা হচ্ছে 220 ভোল্টের মতো।
তার মানে চিন্তা করো এখানে ভোল্টেজটা অনেক বেশি, পাশাপাশি খুবই 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 লো প্রেশার। আমাদের নর্মাল যে অ্যাটমসফিয়ারিক প্রেশার সেটি হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি, বাট উনি এখানে এটা প্রায় 0.0001 মিলিমিটার অফ মার্কারি পারদচাপের মতো রাখলেন। তাহলে খুবই লো প্রেশারে এটার মধ্যে গ্যাসের পরিমাণ খুবই কম থাকে। এই যে খুবই কম পরিমাণ গ্যাস যখন থাকে তখন এই অ্যানোড থেকে এক ধরনের রে বের হতে থাকলো। খেয়াল করো, অ্যানোড থেকে এক ধরনের রে বের হলো, বের হওয়ার পর সেটি কি হলো, ক্যাথোড থেকে এক ধরনের রে বের হলো, ক্যাথোড থেকে এক ধরনের রে বের হতে থাকলো। এখন এটার মধ্যে কি ছিল? হাইড্রোজেন ছিল। এই হাইড্রোজেনের সাথে এই যে রেটার বের হলো তার মধ্যে একটা সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর হাইড্রোজেনের বাইরে যে একটি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটি বের হয়ে গেল, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে আমার হাইড্রোজেন আয়ন তৈরি করল। এখন এই হাইড্রোজেন থেকে যখন ইলেকট্রন বের হয়ে যায়, এটি যখন হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়নে পরিণত হয়, ইলেকট্রন বের হওয়ার কারণে, হাইড্রোজেন আয়নে যখন পরিণত হচ্ছে ইলেকট্রনটি বের হওয়ার কারণে, তখন দেখো এটি কিন্তু পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাচ্ছে। খুবই সিম্পল, পজিটিভ চার্জে সে যখন চার্জিত হয়ে যাচ্ছে, এই ক্যাথোডের মধ্যে উনি কিছু ছিদ্র রাখলেন, যেটাকে আমরা বলি পারফোরেটেড ক্যাথোড। এভাবে কিছু হোল বা ছিদ্র রাখলেন। তাহলে হোল বা ছিদ্র দিয়ে এই পজিটিভ চার্জযুক্ত হাইড্রোজেন আয়নগুলো এই হোলের মধ্যে ক্যাথোডের নেগেটিভ প্রান্ত দিয়ে এখানে আসলো, এসে এই জায়গায় এসে জমা হলো। তাহলে যেহেতু ক্যাথোড ঋণাত্মক প্রান্ত এবং এই ঋণাত্মক প্রান্তের দিকে পারফোরেটেড ক্যাথোডের ভিতর দিয়ে যেই প্রজাতিগুলো গেল, সেই প্রজাতিগুলো পিছনে এক ধরনের কালার তৈরি করলো। তাই এখান থেকে গোল্ডস্টাইন এই সিদ্ধান্তে আসলেন যে নেগেটিভ প্রান্তের মধ্য দিয়ে যেই রশ্মিগুলো গেল, সেটি হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। এইভাবে সর্বপ্রথম আমাদের গোল্ডস্টাইন 1886 সালে এসে কি করলেন? ক্যানাল রশ্মির মাধ্যমে পজিটিভ চার্জ আবিষ্কার করলেন। তো ডাল্টনের যে ধারণাটি ছিল যে পরমাণুর ভিতরে কিছু নেই, সেখানে নতুন একটি কনসেপ্ট বিল্ড আপ হলো। সেই বিল্ড আপে কি আমরা জানতে পারলাম? সেখানে জানতে পারলাম যে আসলে পরমাণুর ভিতরে কি থাকতে পারে? পজিটিভ চার্জ থাকতে পারে। কারণ এই যে হাইড্রোজেন পরমাণুটি, সে তো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ক্যাথোড রশ্মির সাথে তার কনফ্লিক্টের কারণে সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে সে পজিটিভ চার্জে পরিণত হয়েছে। এই পজিটিভ চার্জ পরবর্তীতে এই পারফোরেটেড ক্যাথোড দিয়ে গেল। এইভাবে নতুন একটি ধারণার তৈরি হলো যে পরমাণুকে ভেঙে তার ভিতরে আরও অন্য কিছু পাওয়া যেতে পারে। 1897 সালের দিকে পরবর্তীতে আরেকজন সায়েন্টিস্ট জে থমসন, উনি এই পরীক্ষাটি করলেন একটু ডিফারেন্ট ওয়েতে। এক্ষেত্রে আর উনি পারফোরেটেড রাখলেন না। উনি পারফোরেটেড না রেখে উনি সিম্পলভাবে এটাকে আমার নর্মালভাবেই রাখলেন, নর্মাল ক্যাথোড হিসেবেই রাখলেন। ঠিক আছে, নর্মাল ক্যাথোড হিসাবে এটা উনি রাখলেন, অর্থাৎ এটার মধ্যে উনি আর কোনো ছিদ্র বা ক্যানেল তৈরি করেননি, নর্মাল ক্যাথোড। শিক্ষার্থীরা, বিষয়গুলো অনেক মজার, বুঝলে খুবই ভালো লাগবে। এখন এখানে উনি সেই হাই ভোল্টেজ এবং লো প্রেশারে উনি দেখলেন এই ক্যাথোড থেকে এক ধরনের রশ্মির গ্লো বেরোচ্ছে। এটা একেবারেই প্রায় ভ্যাকুয়াম অবস্থায় যদি নেওয়া যায়, একেবারে ভ্যাকুয়াম প্রায় অবস্থায় নেওয়া গেলে এই জায়গা থেকে একটি গ্লো বেরোচ্ছে, আলোক ছটা বের হচ্ছে। গোল্ডস্টাইন সেই জিনিসটি দেখেছিলেন, কিন্তু গোল্ডস্টাইন সেই বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাননি। বাট বিজ্ঞানী থমসন এই বিষয়টি নিয়ে মাথা ঘামালেন। উনি এই ক্যাথোড রে যেটি বের হচ্ছিল, উনি এটাকে বাহ্যিক একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিংবা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলেন। যখন উনি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলেন, তখন উনি দেখলেন যে এই ক্যাথোড রে ধনাত্মক ইলেকট্রিক ফিল্ডের দিকে আকৃষ্ট হচ্ছে।
যেহেতু ধনাত্মক ইলেকট্রিক ফিল্ডের দিকে ক্যাথোড রশ্মি আকৃষ্ট হচ্ছে, তার মানে অবশ্যই ক্যাথোড রশ্মি ঋণাত্মক চার্জ যুক্ত। আবার উনি যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলেন, উনি দেখলেন ম্যাগনেটিক ফিল্ড দ্বারাও এই ক্যাথোড রশ্মিটির মধ্যে এক ধরনের ডেভিয়েশন হতে পারে। অনেক সময় সেটি আকৃষ্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, অনেক সময় সেটি ম্যাগনেটিক ফিল্ডের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আকৃষ্ট হওয়া কিংবা দূরে সরে যাওয়া, এইখান থেকে উনি সিদ্ধান্ত নিতে পারলেন যে ক্যাথোড রশ্মিটি অ্যাকচুয়ালি চার্জযুক্ত। আর ওই যে ধনাত্মক ইলেকট্রিক ফিল্ডের দিকে বা ধনাত্মক তড়িৎ ক্ষেত্রের দিকে যখন ক্যাথোড রশ্মিটি বেঁকে যায় বা আকর্ষিত হয়, সেখান থেকে উনি সিদ্ধান্ত নিলেন ক্যাথোড রশ্মিটি ঋণাত্মক চার্জযুক্ত। এভাবে আরও বেশ কিছু কাজ উনি করেছেন। উনি দেখেছেন এটা স্ট্রেইট লাইনে চলে, সামনে অবজেক্ট রেখেছিলেন, অবজেক্ট রাখার পর বা বস্তু রাখার পর পিছনে শ্যাডো বা ছায়া দেখেছেন। এখান থেকে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ক্যাথোড রশ্মিটি সরল রেখায় চলে। কারণ আমরা জানি আলো যেমন সরল রেখায় চলে, আলোর সামনে কোনো বস্তু থাকলে পিছনে কি শ্যাডো পড়ে। এইভাবে এটি যে সরল রেখায় পড়ে সেই প্রমাণটি উনি দিয়েছেন। আবার উনি এক ধরনের এখানে বস্তু রাখার পরে চাকা রেখেছিলেন, সেই চাকাটি ঘুরছিল। তাহলে চাকা যেহেতু ঘুরেছে, তার মানে ক্যাথোড রশ্মির একটি শক্তি আছে। শক্তি আছে তার মানে তার একটি ক্ষুদ্র ভর হলেও আছে। এখান থেকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার মধ্যে একটা ভর বৈশিষ্ট্য আছে, তার মধ্যে শক্তি আছে, শক্তি থাকার কারণে সে চাকাকে ঘুরাতে পারে। শিক্ষার্থীরা, এইভাবে আমার দেখা গেল পরমাণুর ভিতরে অ্যাকচুয়ালি ইলেকট্রনও থাকে, প্রোটনও থাকে, যেটি জন ডাল্টন বলতে পারেনি। যাই হোক, 1897 সালে যখন জে থমসন এটি আবিষ্কার করলেন ক্যাথোড রশ্মি, পরবর্তীতে 1904 সালের দিকে থমসন একটি পরমাণুর মডেল দাঁড় করালেন। থমসনের যে পরমাণুর মডেলটি, সেটি কিন্তু উনি দিয়েছেন কোথা থেকে? উনি দিয়েছেন ওনার এই এক্সপেরিমেন্ট থেকে, ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে। আগেকার দিনের বিজ্ঞানীরা কি করতো? কোনো একটি এক্সপেরিমেন্ট করতো, সেই এক্সপেরিমেন্টের সাথে প্রাসঙ্গিক যেই তাদের ধারণাগুলো ছিল, সেই ধারণাগুলোকে কম্বিনেশন করে অনেক সময় থিওরি দিতেন। সেই থিওরিগুলা পরবর্তীতে হয়তো আরেকজন এসে সেটার মধ্যে মডিফিকেশান করতেন অথবা সেই থিওরিটি রাখতেন। এভাবেই আমাদের আজকের বিজ্ঞান এই পথে এসেছে। তো 1904 সালের দিকে থমসন সর্বপ্রথম একটি পরমাণুর মডেল দাঁড় করালেন, যেটাকে প্লাম পুডিং মডেলও বলা হয়ে থাকে। তো প্লাম পুডিং মডেল জিনিসটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমরা সবাই গরমের কালে তরমুজ খেয়েছো। তরমুজ আমরা যদি মাঝামাঝির দিকে কাটি, তাহলে তরমুজটা দেখতে কীরকম হবে? তরমুজটা মোটামুটি যদি আমি মাঝখান দিয়ে কাটি, এরকম একটি অবস্থা হতে পারে। থমসন বললেন যে তরমুজকে যদি আমি মাঝখান দিয়ে কাটি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বরাবর আমরা কাটি, তাহলে এই জায়গায় আমরা বিচিগুলা দেখতে পাই। এভাবে আমরা কিছু বিচি দেখতে পাই, তরমুজের বিচি। আর বাকি অংশটা কি থাকে? সম্পূর্ণ রেড কালারের থাকে, রেড। বাকি অংশটা রেড, তোমরা সবাই এটি জানো। এখন থমসন তার আগের গোল্ডস্টাইনের ক্যানন রশ্মি পরীক্ষা এবং তার নিজের ইলেকট্রনের পরীক্ষা, এই দুটি এক্সপেরিমেন্ট থেকে ওনার মধ্যে মনে হলো যে কোনো একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে আর প্রোটন থাকে, কিন্তু তারা কিভাবে থাকে সেই নিয়ে কিন্তু সে 100% শিওর ছিলেন না। তো উনি কী করলেন? উনি ধারণা দিলেন যে তরমুজের মধ্যে, জাস্ট বোঝানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য, বিজ্ঞান কিন্তু সবসময় কঠিন জিনিসটাকে তার অডিয়েন্সের কাছে বোঝানোর জন্য খুব সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। তো উনি যে কাজটি করলেন, উনি বললেন যে তরমুজের ভিতরে যেমন বিচিগুলো মাঝখানে মাঝখানে থাকে, চারপাশে লাল অংশ থাকে, পরমাণুর ভিতরেও ইলেকট্রনগুলা এরকম মাঝখানে মাঝখানে অবস্থান করে, আর ধনাত্মক চার্জগুলো ওই তরমুজের লাল অংশের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এভাবে একটি চার্জ নিরপেক্ষ পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন থাকে, তারা বিপরীত চার্জ বিশিষ্ট এবং তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করে। তখন পর্যন্ত কিন্তু নিউট্রনের কোনো ধারণা হয়নি, কারণ নিউট্রন নিয়ে তখন পর্যন্ত কোনো এক্সপেরিমেন্ট আমরা পাইনি। আমি কথা বলছি 1904 সালের কথা। তো 1904 সালে থমসন তার এই পরমাণু মডেলটি দাঁড় করালেন। এখানেই কি পরমাণুর মডেলের আলোচনা শেষ হয়েছে? না,
পরবর্তীতে তার 7 বছর পরে 1911 সালে একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে রাদারফোর্ডের মধ্যে নতুন আরেকটি কৌতূহল হলো। আচ্ছা, থমসনের কথা যদি সত্যি হয়ে থাকে যে ইলেকট্রন এবং প্রোটন একাকার একসাথে মিলেমিশে থাকে, সেজন্য উনি নতুন একটি এক্সপেরিমেন্ট করলেন থমসনের কথাটি সত্যি কিনা সেটি বোঝার জন্য। ওনার এক্সপেরিমেন্টের মধ্যে কি ছিল, উনি এরকম একটা চাকতির মতো নিয়েছেন। চাকতির মধ্যে এখানে উনি একটা পাতলা শিটের মতো নিয়েছেন, যেটা হচ্ছে গোল্ডের শিট। ঠিক আছে, তার মানে এটি হচ্ছে গোল্ড ফয়েল বা বাংলা যেটাকে বলা হয় স্বর্ণের পাত। এবং এই চাকতিটার এই যে গোল চাকতিটার চারপাশে যে সারফেসটা আছে, এই সারফেসটা হচ্ছে উনি পুরাটার মধ্যে উনি একটা পদার্থের প্রলেপ দিলেন। একটা পদার্থ আমি লিখছি জিঙ্ক সালফাইড বলে এটাকে, হ্যাঁ, জিঙ্ক সালফাইড। এটা হচ্ছে ZnS, জিঙ্ক সালফাইডের প্রলেপ দিলেন। আচ্ছা, এই জিঙ্ক সালফাইডের কাজটা কি? তোমরা আতশবাজি দেখেছো অনেকেই। অনেক সময় আমরা কোনো খেলায় জিতলে কিংবা ফাইনাল পরীক্ষায় যখন ফাইনাল কোনো ক্রিকেট কিংবা ফুটবলের ফাইনাল ম্যাচে কিংবা কোনো একটা উদ্বোধনী ম্যাচে আমরা অনেক সময় আলোকসজ্জা দেখতে পাই, তারাবাতির মতো দেখতে পাই। সেটা কি হয়? হঠাৎ করে জ্বলে উঠে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, জিঙ্ক সালফাইডটিও এরকম হঠাৎ করে জ্বলে উঠে। অর্থাৎ তার মধ্যে যখন কোনো তেজস্ক্রিয় রশ্মি পড়ে তখন সে একটা আলোর বিচ্ছুরণ করে, আলোক ছটা তৈরি করে। ঠিক আছে শিক্ষার্থীরা, এটাকে বলা হয় প্রতিপ্রভা। এটি হচ্ছে প্রতিপ্রভা। তাহলে এখানে যদি উনি এখান থেকে একটা আলফা রশ্মি বিকিরণ করবেন, ওনার ধারণাটা ছিল যদি আলফা রশ্মিটা এটা ভেদ করে পিছনে যায় তাহলে উনি বুঝবেন কিভাবে? কারণ জিঙ্ক সালফাইডটা জ্বলে উঠবে। এই জ্বলে ওঠা থেকে উনি আলফা রশ্মির বিষয়টা বুঝতে পারবেন। উনি এখানে এই জায়গাটার টোটাল ভ্যাকুয়াম রেখেছেন, বায়ু শূন্য। এটা হচ্ছে বায়ু শূন্য। কেন বায়ু শূন্য রেখেছেন? কারণ যদি এখানে কোনো বাতাস থাকে, বাতাসের মধ্যে আমরা জানি নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে এবং আদার্স কিছু এলিমেন্টও থাকে, তাহলে এই পদার্থগুলা যদি আমার এখান থেকে যে আলফা রশ্মিটা নির্গত করছি সে আলফা রশ্মির দ্বারা আয়নিত হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু নতুন একটি প্রবলেম তৈরি হতে পারে। যেন নতুন কোনো প্রবলেম তৈরি না হয় সেজন্য উনি কোনো রিস্ক নিতে চান নাই, এই জন্য পুরাটা বায়ু শূন্য করে ফেলেছেন। এইখানে ওনার একটা ব্লক ছিল, একটা ব্লক। এই ব্লকের মধ্যে উনি কী রেখেছেন? এখানে উনি রেখেছেন তেজস্ক্রিয় মৌল। তুমি প্রশ্ন করতে পারো যে স্যার কোন তেজস্ক্রিয় মৌলটি রেখেছেন? যদি তুমি পর্যায় সারণীর দিকে তাকাও তাহলে দেখবে যাদের পারমাণবিক সংখ্যা 83 অথবা তার চেয়ে বেশি, কত 83 বা তার চেয়ে বেশি, এই প্রত্যেকটা মৌলই হচ্ছে তেজস্ক্রিয়। আমরা যদি 118 পর্যন্ত তাকাই, 83 পরে সবাই তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়তার একটা সিম্বল আছে, এরকম করে একটা গোল চিহ্ন দেওয়া হয়, তারপরে এইভাবে দেয়, 3টা চাকতির মতো দেওয়া হয়। তোমরা নিশ্চয়ই 9-10-এর পর্যায় সারণী যেখানে ছিল তোমাদের কেমিস্ট্রি বইতে, সেটির মধ্যে নিশ্চয়ই তোমরা এটি দেখতে পেয়েছো। এটি হচ্ছে একটি তেজস্ক্রিয়তার সিম্বল। এবং তুমি আজকে বাসায় গিয়ে এখনও দেখতে পারো 83 পরে 83 থেকে যেই মৌলগুলো আছে প্রত্যেকটার মধ্যে এই সিম্বলটা দেওয়া আছে। তাই তুমি এখানে যে কোনো তেজস্ক্রিয় মৌল ব্যবহার করতে পারো। এটি এই কারণে বললাম, কোনো বইতে দেখবে তেজস্ক্রিয় মৌল হিসেবে দেখানো আছে ইউরেনিয়াম, কোথাও থোরিয়াম। সো কনফিউজড হয়ে যায় স্টুডেন্ট অনেক সময় যে স্যার আসলে কোন তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করা হয়েছে। 4-5টা বাজারে বই দেখলে 4-5 রকমের নাম তুমি দেখতে পারো। সো কনফিউশনের কিছু নাই। তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয়, তবে ইউরেনিয়ামের কথা অনেকগুলো বইতে বলা আছে, থোরিয়ামের কথা অনেকগুলো বইতে বলা আছে। তেজস্ক্রিয় মৌল থেকে কি বের হয়? তেজস্ক্রিয় রশ্মি বের হয়। তেজস্ক্রিয় রশ্মির মধ্যে একটি রশ্মি হচ্ছে আলফা রশ্মি। তোমরা আলফা রশ্মি সম্পর্কে যদি না জানো তাহলে আমি লিখছি, হিলিয়াম তার মধ্যে 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে, তাই তার ভর হচ্ছে 4 ভর সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এটি থেকে যদি 2টি ইলেকট্রন বের হয়ে যায়
তাহলে কোনো ইলেকট্রন থাকে না, শুধুমাত্র 2টা প্রোটন আর 2টা নিউট্রন থাকে। এটিকেই বলা হয় আলফা কণা। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমার যে তেজস্ক্রিয় মৌলটি আছে, আমি ইউরেনিয়াম দিলাম, এই তেজস্ক্রিয় মৌল থেকে আমার এখানে একটা ছোট্ট ছিদ্র রাখা হয়েছে। সবাই মনে রাখবে, তেজস্ক্রিয় মৌল কিন্তু কাজ করার সময় খুবই সাবধানে কাজ করতে হয়। তুমি ওপেন স্পেসে তেজস্ক্রিয় মৌল নিয়ে কাজ করতে পারো না, কারণ যে রশ্মিগুলো বের হয় সেটা আমাদের স্কিনে কোনো প্রবলেম করতে পারে। তাই এটিকে উনি কী করলেন, একটি ব্লকে রাখলেন। রাখার পর এই ব্লক থেকে তেজস্ক্রিয় আলফা রশ্মিটি যখন এখানে আসার পর ওনার এই জায়গাতে এসে এটার মধ্যে হিট করলো। এটি ছিল রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার এক্সপেরিমেন্টের টোটাল বর্ণনা। এখন কথা হচ্ছে, এই যে সেটআপটি উনি করলেন, এই সেটআপটি করে উনি থমসন মডেলের মধ্যে সেটা সত্যি কিনা সেটা দেখার জন্য যে চেষ্টা করলেন, সেখান থেকে উনি কী কী দেখতে পেলেন। শিক্ষার্থীরা, উনি কী কী দেখতে পেলেন সেই বিষয়টি বোঝানোর জন্য আমি একটু এই চিত্রটাকে মডিফাই করব। আমি একটু বড় করে ওনার সিদ্ধান্তগুলোকে আলাদাভাবে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। খেয়াল করো, আমরা যদি এখানে ধরে নেই যে এটি হচ্ছে একটি স্বর্ণের পরমাণু, গোল্ডের ফয়েলের মধ্যে যে কোটি কোটি স্বর্ণের পরমাণু আছে তার মধ্যে আমি ধরে নিলাম এটি হচ্ছে একটি, আর আমি ধরে নিলাম এই স্ট্রেট লাইন আমি যেটা দেখাচ্ছি এটি হচ্ছে আমার জিঙ্ক সালফাইড। ওই যে পিছনে যে প্রলেপটি ছিল, ধরো এগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। উনি 3টা ঘটনা দেখলেন। উনি দেখলেন কিছু তেজস্ক্রিয় রশ্মি, কিছু বলতে অধিকাংশগুলোই স্বর্ণের পাত ভেদ করে পিছনে চলে যাচ্ছে। পিছনে দেখো, স্বর্ণের পাত ভেদ করে পিছনের দিকে চলে যাচ্ছে। আবার উনি দেখলেন অল্প কিছু তেজস্ক্রিয় রশ্মি একটা নির্দিষ্ট কোণে বেঁকে যাচ্ছে। দেখো শিক্ষার্থীরা, এই যে আমি এখানে এটাকে কিছুটা বেঁকে দেখালাম, এটা কিছুটা বেঁকে যাচ্ছে। আর উনি আরেকটা অবজারভেশন দেখলেন, খুবই অল্প সংখ্যক কণিকা, প্রায় 20,000-এর মধ্যে একটা, প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণিকা 90 ডিগ্রি বা তার চেয়ে বেশি কোণে বেঁকে যাচ্ছে। যেমন আমি এখানে যেটি দেখিয়েছি সেটি প্রায় 180 ডিগ্রি কোণে দেখানো হচ্ছে, 90 ডিগ্রি কিংবা তার চেয়ে বেশি কোণে বেঁকে যাচ্ছে। এই 3টি পর্যবেক্ষণ উনি করলেন। অধিকাংশগুলো চলে যাচ্ছে, কয়েকটা বেঁকে যাচ্ছে, আর কিছু 90 ডিগ্রি বা তার চেয়ে বেশি কোণে পিছন দিকে ফিরে আসছে। কোণের বিষয়টি নিয়ে তোমাদের কারো কারোর মধ্যে একটু কনফিউশন কাজ করে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করো, এটির ক্ষেত্রে তো কোনো কোণ নেই। এই যেগুলো হালকা বেঁকে যাচ্ছে, এখানে কোণটা কত? এটা যাচ্ছিল এই দিকে, এটা পরবর্তীতে গেল এই দিকে, এখানে আসলে কোণটা কত? শিক্ষার্থীরা, এটা তোমাদের মধ্যে অনেকেই একটু ভুল আনসার দেয়। ওরা অনেকেই ভাবে এটি হচ্ছে কোণ। নো, এটি কোণ নয়, এটি কোণ নয়। এটির দিক ছিল সামনের দিকে, তাহলে এটিকে তোমার সামনের দিকে বর্ধিত করতে হবে। বর্ধিত করার পর দেখো, এই বিন্দু থেকে একটি রশ্মি সামনের দিকে গেল, একটি রশ্মি একটু অ্যাঙ্গেল করে গেল, এটি হচ্ছে কোণ। তাহলে এই কোণটি 90 ডিগ্রি অপেক্ষা কম। আচ্ছা, আর এই কোণটি কত? এই কোণটি হচ্ছে, এটি যাচ্ছিল এদিকে, ধরো আমি এইভাবে দেখাই তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ধরো এটা এইদিকে চলে আসলো, তার মানে এইটা সামনের দিকে বর্ধিত করতে হবে। বর্ধিত করার পরে এইটি হচ্ছে তার কোণ, তাহলে এটি 90 ডিগ্রি অপেক্ষা বেশি। বি কেয়ারফুল, এটি কিন্তু কোণ নয়, এটি কোণ নয়, এটি কোণ হবে না। এবং এটি 90 ডিগ্রিও হতে পারে, এরকমও হতে পারে। দেখো, এটি যাচ্ছিল এদিকে, এটা এদিকে গেল, তার মানে এদিকে যাচ্ছিল, তাহলে এটি হচ্ছে তার কোণ। তাহলে আমরা তার অবজারভেশনগুলো দেখলাম। শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, এই যে আমরা অবজারভেশনগুলো দেখলাম, এখান থেকে সে কিছু সিদ্ধান্ত নিলেন উনি। এই অবজারভেশনের কারণেই থমসনের মডেলটি ভুল উনি ধরলেন। প্রথম কথা হচ্ছে যে উনি যখন দেখলেন অধিকাংশ কণাগুলো স্বর্ণের পাত ভেদ করে চলে যাচ্ছে, এখান থেকে উনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা। ঠিক আছে,
এই কারণে এই যে এগুলো অধিকাংশগুলো চলে গিয়েছে। দ্বিতীয়ত, যখন উনি দেখলেন যে অধিকাংশগুলো চলে যাচ্ছে, তার মানে আমার এখান থেকে আমরা বলতে পারি যে থমসন যে কথাটি বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ধনাত্মক চার্জ থাকে, এই কথাটি আসলে ভুল। ঠিক আছে। দ্বিতীয়ত, উনি দেখলেন কিছু কণা, কিছু আলফা কণা হালকা বেঁকে গিয়েছে। এখন কুলম্বের সূত্র থেকে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এটি আমরা জানি। তাহলে যেহেতু আলফা কণা পজিটিভ চার্জযুক্ত, তাই যে আলফা কণাগুলো বেঁকে যাচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে পরমাণুর মধ্যে ওই অঞ্চলের আশেপাশে কি আছে? ধনাত্মক চার্জ আছে। ঠিক আছে, যেই অঞ্চলে বেঁকে যাচ্ছে সেই অঞ্চলের আশেপাশে ধনাত্মক চার্জ আছে। এখন কথা হচ্ছে $1,000,000 কোশ্চেন, ধনাত্মক চার্জটি আসলে কোথায় আছে? হ্যাঁ, ওই যে 20,000-এর মধ্যে প্রায় একটা কণা পিছন দিকে ফিরে আসছিল, সেখান থেকে উনি বললেন যে আসলে পরমাণুর প্রায় সমস্ত ভর তার খুবই ছোট একটি জায়গার মধ্যে কেন্দ্রীভূত, যেটাকে রাদারফোর্ড বললেন নিউক্লিয়াস। তুমি খেয়াল করো, ধরো তোমার চোখ বাঁধা, তোমাকে বলা হলো সামনের দিকে ইট নিক্ষেপ করার জন্য, তোমাকে 1000টা ইট দেওয়া হলো, তুমি র্যান্ডমলি সামনে নিক্ষেপ করছো। 1000টা ইটের মধ্যে তুমি যখনই সামনে নিক্ষেপ করছো কোনো সাউন্ড হচ্ছে না, তাহলে তুমি কি বুঝবে? অ্যাকচুয়ালি সামনের জায়গাগুলো হচ্ছে ফাঁকা। কিন্তু তুমি দেখলে ওই 1000টা ইটের মধ্যে একটি মাত্র ইট তোমার সাউন্ড করে পিছন দিকে ফিরে আসলো। তোমার চোখ বাঁধা, তুমি দেখতে পারো নাই, কিন্তু তুমি একটা সাউন্ড শুনতে পেলে। তাহলে এই সাউন্ড থেকে তুমি কি বুঝবে? সাউন্ড থেকে অ্যাকচুয়ালি তুমি বুঝবে আসলে ওই জায়গাটার মধ্যে কিছু একটা ভারী ছিল, থাকার কারণে সে উল্টা দিকে ফিরে এসছে। তাই আলফা কণা যখন উল্টা দিকে ফিরে আসলো, এখান থেকে উনি বুঝলেন যে পরমাণুর ওই অংশটা নিশ্চয়ই প্রচণ্ড ভারী, এবং অধিকাংশগুলা যখন চলে যাচ্ছিল ওইখান থেকে উনি বুঝছেন যে পরমাণুর অধিকাংশ জায়গাগুলোই ফাঁকা, কিন্তু একটা ছোট অংশ, যেই অংশটার মধ্যে সমস্ত ভর কেন্দ্রীভূত। উনি এটাকে নাম দিলেন নিউক্লিয়াস। এবং এইভাবেই উনি থমসনের যে মডেলটা ছিল যে ধনাত্মক চার্জগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই মডেলটিকে উনি অস্বীকার করলেন প্রমাণ সহকারে। দেখো বিজ্ঞান কত মজার জিনিস, চমৎকারভাবে একজন সায়েন্টিস্টের আবিষ্কারের নেশা তাকে কোথায় নিয়ে যায়। শিক্ষার্থীরা, তার মানে আমরা এখান থেকে 3টি সিদ্ধান্ত জানতে পারলাম। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, তখন পর্যন্ত কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি। নিউট্রনের আবিষ্কার হয়েছিল আরও পরে, 1932 সালে। অ্যাকচুয়ালি তখন পর্যন্ত নিউট্রন নিয়ে কোনো আমাদের ওইভাবে ফাংশন ছিল না, তাই তারা বুঝতে পারেনি। এখন কথা হচ্ছে, এই যে আবিষ্কারগুলো হলো, এই আবিষ্কারগুলো হওয়ার পরে এখানে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন হতে পারে যে স্যার আলফা কণা তো পজিটিভ চার্জযুক্ত, ইলেকট্রন তো নেগেটিভ চার্জযুক্ত, তাহলে পজিটিভ চার্জযুক্ত আলফা কণা যখন যাচ্ছিল, ইলেকট্রনগুলো যখন চারপাশে ছিল, সেই ইলেকট্রন দ্বারা কেন পজিটিভ চার্জযুক্ত আলফা কণা আকৃষ্ট হলো না? শিক্ষার্থীরা বলে রাখি, যেহেতু পরমাণুর কেন্দ্রে উনি বললেন ধনাত্মক চার্জ আছে, তার মানে অবশ্যই ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জ পরমাণুর বিভিন্ন জায়গায় বাইরে অবস্থান করছে। কেননা কোনো একটি পরমাণু হচ্ছে টোটালি চার্জ